নবান্নের প্রশাসনিক বৈঠকে রেগে কাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত প্রশাসনিক কর্তাদের তুলোধনা করে ছেড়েছেন। তার কারণ তার হঠাৎ বোধোদয় হয়েছে যে গোটা কলকাতা শুধু না, পশ্চিমবঙ্গ জুড়ে জমি মাফিয়ারা তারা বিভিন্ন পর্যায়ে বা বিভিন্নভাবে তারা জমি দখল করে নিচ্ছে। ভেস্টেড ল্যান্ড অর্থাৎ এই রাজ্যের হাতে যে সমস্ত জমিগুলি রয়েছে খাস জমি, সেই জমিগুলিকে নাম ভাঙিয়ে তার টাইটেল তার সমস্ত কিছু চেঞ্জ করে, নথিপত্র চেঞ্জ করে সেগুলি তারা নিজেদের নামে করে নিচ্ছে। আর এ ব্যাপারে তারই দলের যারা প্রশাসনিকভাবে যারা দেখছেন, অর্থাৎ স্থানীয় স্তরে পঞ্চায়েত, পুরসভার কাউন্সিলর, এরা এর সঙ্গে জড়িত। অবিলম্বে এই যে জমি দখল বেআইনিভাবে, সেই জমি দখল বন্ধ করতে হবে। জমি হাঙরদের মুখ থেকে খাস জমি রক্ষা করার জন্য তিনি প্রশাসনিক প্রধান যারা রয়েছেন এই দপ্তরের, সেই দপ্তরের প্রধানদের তিনি তুলোধনা করেছেন। বাদজানি কলকাতা পুলিশ কমিশনার, বাদজানি রাজ্য ডিজিপি বা অধীক্ষক, তিনিও বাদ যাননি। আরও বিভিন্ন যে সমস্ত পুরসভার যারা পরিষদ রয়েছেন, মেয়র থেকে শুরু করে প্রত্যেককেই তিনি বলেছেন আর বরদাস্ত করা হবে না। অর্থাৎ 13-14 বছর পরে তার হঠাৎ মনে পড়েছে যে কলকাতার সমস্ত সংলগ্ন যে জমি, সেই জমি দখল হয়ে যাচ্ছে, খাস জমি, জলা জমি ভরাট হয়ে যাচ্ছে, সেখানটা বহুতল গড়ে উঠছে এবং কোটি কোটি টাকা, এ টাকার কোনো শেষ নেই, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এখান থেকে লেনদেন চলছে বেআইনিভাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি 13 বছর পর তার এই বোধোদয় হলো। আপনি জানেন না যে আপনার বিধানসভাতে দাঁড়িয়ে আপনার দলের একজন বিধায়ক তিনি বলেছিলেন যে কাঠমানি না থাকলে দলটাই উঠে যাবে। তো একটা বিধানসভায় একজন বিধায়ক যদি বলতে পারেন যে কাঠমানি না থাকলে দল উঠে যাবে, তাহলে সেই দলের প্রধান হিসাবে আপনার এই কথাটা কার্যত হাস্যকর। প্রত্যেকে আমরা দেখুন, যারা আমরা সমাজবদ্ধ জীব, আমাদের প্রত্যেকের একটা আলাদা করে সোসাইটি রয়েছে, আমরা কোথাও না কোথাও অবস্থান করি, কেউ বা গ্রামে, কেউ বা শহর বা শহরতলিতে। আমি ধরুন বারাসাতের ছেলে, বারাসাত একটা শহরতলি, অত্যন্ত বর্ধিষ্ণু একটা শহর, শতাধিক বছরের পুরনো এখানে একটা পুরসভা রয়েছে, তার আশেপাশে বেশ কিছুটা অংশ আবার কিছুটা পঞ্চায়েতের মধ্যে ঢুকে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে বারাসাতের এই মুহূর্তে পুরসভা কিভাবে চলছে সেদিকে নজর রাখলে বোঝা যাবে যে সারা রাজ্যের পুরসভাগুলি কিভাবে চলছে। কাউন্সিলে তাদের মধ্যে দলবাজি, তাদের মধ্যে গণ্ডগোল। এবং এবারের ভোটে আসলে মুখ্যমন্ত্রীর এই বোধোদয়টা হয়েছে, আমার যতটা মনে হচ্ছে যে এবারের যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনে সমস্ত শহর এবং শহরতলির যে পুরসভাগুলি আছে, ইভেন কলকাতা কর্পোরেশন এলাকাতেও, এখানে বিজেপি প্রায় 70% যে পুরসভার যে ওয়ার্ডগুলি আছে সেখানে জয়লাভ করেছে। ফলে শহর এবং শহরাঞ্চল, শহরতলির এখানে কেন বিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠেছে বা কেন এখানে বিজেপির যারা দল করেন নেতৃত্বে এখানে কেন জয়লাভ করেছেন, সেটাই সম্ভবত তার মাথা ব্যথার কারণ। সেই কারণেই তিনি সম্ভবত এরকম একটা কড়া পদক্ষেপ নিতে চাইছেন, যাতে এই যারা কাউন্সিলর বা এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে এক কথায় টাইট দেওয়া যায়। না হলে মুখ্যমন্ত্রীর এই কথা কার্যত অরণ্যের রোদনের মতো। আমি যেটা আপনাদের আগেই বললাম যে আমি যেহেতু বারাসাতের ছেলে, বারাসাত মধ্যমগ্রাম সংলগ্ন এই যে শহরাঞ্চলে আপনি খোঁজ নিয়ে দেখুন যে একটি পুকুরও আর এখন আস্ত নেই, সমস্ত পুকুর ভরাট হয়ে গেছে। আমাদের চোখের সামনে, আমাদের সকলের জানা নন্দগড়ে, বারাসাতের 14 নম্বর ওয়ার্ডের সম্ভবত হবে, সে নন্দগড়ে 5 থেকে 6 বিঘা পুকুর ভরাট করা হয়ে যাচ্ছে সবার চোখের সামনে। সবাই জানে এখানটায় ডিএম রয়েছে, এখানটায় পুরো প্রধান রয়েছে, এখানটায় কাউন্সিলর রয়েছে, প্রত্যেকে রয়েছে, সবার চোখের সামনে
এত বড় একটা জলাশয় ভর্তি হয়ে যাচ্ছে। কোন ফাঁক দিয়ে জলাশয় ভরাট হচ্ছে? সে আইনটাও তো মুখ্যমন্ত্রী আপনি নিজেই করেছেন। তিনি একটা আইন করেছেন যে পুরনো যে রেকর্ড, অর্থাৎ যে রেকর্ডে লেখা আছে শালি জমি বা বাস্তু জমি ছাড়া অন্য যে সমস্ত জমি আছে, ডাঙা আছে, সেই জমিগুলি কোনোভাবে যদি পুকুর খনন করা হয়ে যায়, যদি রেকর্ডে সেটা পুকুর না থাকে, তাহলে সেগুলিকে ভরাট করতে কোনো বাধা হবে না। আর এই ফাঁক গলে গিয়ে বড় বড় পুকুর, যে পুকুরগুলি কার্যত বহু মানুষের কাজে আসতো একটা সময়, বর্ষার জল সেখানে গিয়ে জমা হতো, সেখানে মাছ হতো, নানা জীব, নানা পতঙ্গ সেখানটায় বাস করত, সেই পুকুরগুলি ভরাট হয়ে গেছে। ফলে একদিকে যেমন বাস্তুতন্ত্রের উপর আঘাত হয়েছে, তেমনি পাশাপাশি এক শ্রেণীর দালাল বললেও ভুল হবে, এরা হচ্ছে জমি মাফিয়া, সরকারি জমি মাফিয়া। আপনারা বিএলআর অফিসে যাবেন, রেজিস্ট্রি অফিসে যাবেন, যেখানেই যাবেন এই মাফিয়ারা দেখবেন ঘোরাঘুরি করছে। আর এদের সঙ্গে মদত দিচ্ছেন বা এদের সঙ্গে হাতে হাত মিলিয়েছেন শাসক দলের কিছু কাউন্সিলর। সমস্ত কাউন্সিলর যে অসৎ দুর্নীতিগ্রস্ত এ কথা বলা যাবে না, তবে বলার অপেক্ষা রাখে না। এখন সেই পিন খুঁজতে খড়ের গাদায় সে পিন খোঁজার মতো এই সৎ কাউন্সিলর বা সৎ শাসক দলের কোনো নেতাকে খুঁজে পাওয়া যাবে। এরকম একটা পরিস্থিতি চলছে গোটা। শুধু বারাসাতের দিকে তাকালে বোঝা যাবে, মধ্যমগ্রাম, বারাসাত, সমস্ত এই যে শহর এবং শহরতলি অঞ্চলগুলিতে ব্যাঙের ছাতার মতো ফ্ল্যাট গজে উঠেছে, ব্যাঙের ছাতার মতো। কোনো আইন তোয়াক্কা না করে, কোনো বাস্তুতন্ত্র না মেনে, পরিবেশ না মেনে খেয়াল খুশি মতো ফ্ল্যাট হয়ে গেছে। আর এই প্রত্যেকটি ফ্ল্যাটের পেছনে দেখবেন গিয়ে শাসক দলের কোনো না কোনো কাউন্সিলরের সাথে জড়িত। ফুলে ফেপে ঢোল। মুখ্যমন্ত্রী যদি সাহস থাকে, গত 10 বছর এক একজন কাউন্সিলরের যে পরিমাণে ধনবৃদ্ধি হয়েছে, সেই ধনবৃদ্ধির জায়গায় তিনি তদন্ত করুন। কোনো ইডি সিবিআইয়ের দরকার নেই, আপনার নিজস্ব ভিজিলেন্স আছে তো, আপনি ভিজিলেন্স লাগিয়ে দেখুন যে এই কাউন্সিলরদের এই এত বড় ধন সম্পদ কোথা থেকে আসলো। কোটি 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 টাকার মালিক তারা এক একজন ফুলে ফেপে ঢোল। তাদের সাথে এখন কথা বলাই দায়। রাস্তা দিয়ে গেলে তারা ঘাড় ঘুরিয়ে পর্যন্ত তাকাতে পারে না। আর তার ফলটা পেয়েছে মানে লোকসভার নির্বাচনে বারাসাতে পুরসভার 35টি ওয়ার্ডের মধ্যে 29টি আসনে হেরে বসে আছে। এই চিত্র সর্বত্র, বারাসাত, মধ্যমগ্রাম, অশোকনগর, হাবড়া, বনগাঁ, বসিরহাট, টাকি, যেখানে যাবেন সব পুরসভাতে বিজেপি জয়লাভ করেছে। এই একটাই কারণ, এই শাসক দলের যারা কাউন্সিলর এখানে রয়েছেন তাদের দাদাগিরি, তাদের এই দুর্নীতি, তাদের রুক্ষ ব্যবহার, অসভ্যতা, এগুলি মানুষ আর বরদাস্ত করতে পারছে না। মানুষ এখন একটা বিকল্প দল পাচ্ছে না বলেই এখনো পর্যন্ত শাসক দল টিকে রয়েছে। যদি ভালো একটা বিকল্প দলের মুখ পেয়ে যায়, বিরোধী মুখ পায়, আজকে যদি এই শাসক দল যে কোনো দল হতো আর বিরোধী দলে মমতা ব্যানার্জির মতো যদি একজন নেত্রী থাকতো, তাহলে শাসক দল অনেক দিন আগেই পগার পার হয়ে যেত। ফলে মুখ্যমন্ত্রীর এই নবান্নের বৈঠক তার হুঁশিয়ারি সার। যদি এক ক্ষমতা থাকে, তার পুলিশ, হাইকোর্টের নির্দেশ রয়েছে, তার পুলিশ বেআইনি কোনো পার্টি অফিস ভেঙে দিক, বেআইনি ক্লাব ভেঙে দিক, তাহলে বুঝবো হ্যাঁ পশ্চিমবঙ্গের আইনের শাসন আবার ফিরে আসছে। আর নাহলে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি শুনে যারা শাসক দলের এই লেভেলে যারা দুর্নীতিগ্রস্ত বা যারা এইভাবে পার্টিটা চালাচ্ছে, তারা কিন্তু মুচকি হাসছে। কারণ সামনে 21শে জুলাইয়ে আপনার শহীদ দিবস রয়েছে। সেই শহীদ দিবসে লোক ভরাবে কে? কোটি কোটি টাকা খরচ সেখানে তুলবে কে? এই শাসক দলের এই কাউন্সিলরদের কাছ থেকে তো আপনারা নেবেন। ফলে আপনার এই হুঁশিয়ারি শুনে সাধারণ মানুষ তো হাসছেই, এবং আপনার দলের যারা নেতা নেত্রীরা রয়েছেন তারাও হাসছেন।